বায়ু শক্তিকে কাজে লাগিয়ে মানুষ দীর্ঘদিন ধরেই শক্তি বা বিদ্যুৎ উৎপাদন করে আসছে। বিশ্বে এখন মোট বিদ্যুৎ উৎপাদনের 10% আসছে বায়ু থেকে। কিন্তু জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে হলে 2050-এর মধ্যে একে বাড়িয়ে আমাদের 3 গুণ করতে হবে অন্তত। তবে আবার এমনও নয় যে বড় বড় টারবাইন লাগালেই বেশি বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তাহলে এর সমাধান কি? বাধাটাই বা আসছে কোথা থেকে? নতুন কোনো উদ্ভাবন কি এর গতি বাড়াতে পারে? এমন সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে টারবাইনের গতি প্রকৃতি খতিয়ে দেখেছি আমরা। বায়ু শক্তি সাধারণত এভাবেই শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। যখন প্রথম বায়ু শক্তি কেন্দ্র স্থাপিত হয় তার ক্ষমতা ছিল মাত্র 0.6 মেগাওয়াট। এখন আমেরিকার বায়ু টারবাইনের গড় ক্ষমতা তার চেয়ে 5 গুণ বেশি। কিন্তু সৌরশক্তির মতো বিশ্বজুড়ে দ্রুত বৃদ্ধি পাওয়ার বদলে বায়ু শক্তি এখন সমস্যার মুখে। বায়ুকে শক্তিতে রূপান্তর করতে আমরা ক্রমাগত উঁচু টাওয়ার ও বড় টারবাইন নির্মাণ করছি। গত 20 বছরে টারবাইনের গড় উচ্চতা বেড়েছে প্রায় 150 মিটার। এর কারণ মূলত দুইটি। প্রথমত বাতাসের গতি। সাধারণত কম উচ্চতায় বাতাসের গতি কম থাকে। বাতাসের গতি বেশি হলে টারবাইন বেশি ঘোরে, ফলে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়। উঁচু টাওয়ারের আরেকটি সুবিধা হলো লম্বা ব্লেড ব্যবহার করা। এই বড় ব্লেডের সাহায্যে টারবাইন বেশি জায়গা জুড়ে থাকতে পারে। এই কারণে বেশি বায়ু শক্তি জমা হয়, ফলে বিদ্যুৎ উৎপাদনও বাড়ে। সমগতির বাতাসে ব্লেডের ব্যাস মাত্র 20% বাড়লে বিদ্যুৎ উৎপাদন 44% বেড়ে যায়। এই বড় টারবাইন ও লম্বা ব্লেড বায়ু শক্তির ক্ষেত্রে আরেকটি নতুন প্রযুক্তির পথ দেখিয়েছে। তা হলো কম বাতাসে চলা টারবাইন। বড় ব্লেড বেশি জায়গা জুড়ে থাকায় তা সার্বিকভাবে বেশি বাতাস ধরতে পারে। তাই সাধারণ টারবাইনের তুলনায় কম বাতাসেই এগুলো চলতে পারে। এখানে সেগুলি সবুজ রঙে দেখানো হয়েছে। মারি মুনস্টার ডেনমার্কের সংস্থা ভেস্টাসের সাথে কম বাতাসে চলা টারবাইন নিয়ে গবেষণা করছেন। The fact that you can tap into some hours start producing at low wind speeds means that you can get a bigger revenue because the price of electricity it might be higher in those hours. No turbine manufacturer was willing to talk to us about their progress on innovative technologies, but this could have to do with the high cost pressure that the entire industry is facing. আপাতত বড় টারবাইনের কথাই ধরা যাক। এগুলো ইচ্ছে মতো বড় করা সম্ভব নয়, কারণ প্রতিটি অংশকেই টারবাইনের সাথে সামঞ্জস্য রেখে বড় করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় গিয়ার বক্সের কথা। এখনই এই অত্যাধুনিক যন্ত্রের ওজন 40 টন পর্যন্ত হয়ে থাকে। এর কাজ হলো ব্লেডের ঘূর্ণন শক্তিকে টারবাইনের জেনারেটরের জন্য উপযুক্ত গতিতে রূপান্তর করা। রোটর শ্যাফট মিনিটে 15 বার ঘুরলে গিয়ার বক্সের শেষ প্রান্তের গতি হয় মিনিটে 1500 বার। এতে এর সাথে যুক্ত জেনারেটর সহজেই বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সমস্যা হলো গিয়ার বক্সের আকার বাড়ানোর একটা সীমা আছে। এক পর্যায়ে গিয়ে এগুলো পরিবহন করা অসম্ভব হয়ে পড়ে। তাই আকার না বাড়িয়েই শক্তি বাড়াতে হবে। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় ঘূর্ণন শক্তির ঘনত্ব বাড়াতে হবে। 4 মেগাওয়াট ব্যবস্থার গিয়ারবক্স যদি 40 টনের হয়, তাহলে ঘূর্ণন শক্তির ঘনত্ব বাড়ানোর চেষ্টা করা যেতে পারে। তখন সেই একই ওজনের গিয়ারবক্স দিয়ে 9 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব। থরস্টেন ফিঙ্গারলে একটি গিয়ারবক্স প্রস্তুতকারক সংস্থার জন্য বায়ু শক্তির ভবিষ্যৎ ও তার প্রবণতা নির্ণয় সংক্রান্ত কাজ করেন। শক্তি দ্বিগুণ করে খরচ কমানো যায়, একই সঙ্গে পরিকাঠামোর সীমাও মেনে চলা যায়। উইনার্জি গিয়ারবক্সের আকার অপরিবর্তিত রেখে তার শক্তি বাড়ানোর দুটি পদ্ধতি খতিয়ে দেখছে। একটি হলো বেয়ারিং। আগে আমরা সাইকেলের মতোই রোলার বেয়ারিং ব্যবহার করতাম, এখন জার্নাল বেয়ারিং ব্যবহার করা হয়। বোঝার সুবিধার জন্য বলা যায় এটা এমন বল বেয়ারিং যেখানে কোনো বল নেই। বেয়ারিং থেকে বল বের করে সেখানে খুব পাতলা তেল ভরা হয়। এই তেলের স্তর মানুষের চুলের চেয়েও পাতলা। এতে যেমন জায়গা বাঁচে, তেমন গিয়ারবক্সের শক্তিও বাড়ে। শুধু গিয়ারবক্সের আকার নয়, ব্লেডের আকারও সমস্যাজনক। ফুটবল মাঠের চেয়ে বড় ব্লেড পরিবহন করা কঠিন। তাই নতুন ভাবনা কাজে লাগানো হচ্ছে, আর তা হলো ব্লেডকে টুকরো করা। এখন ব্লেড বিরাট কারখানায় একক আকারে তৈরি করা হয়। ব্লেড কয়েক ভাগে ভাগ করলে পরিবহন ও মেরামতে সুবিধা হবে। জোড়গুলি নাট বল্টুর সাহায্যে বা আঠার সাহায্যে যুক্ত করা যেতে পারে, কিন্তু নকশার ক্ষেত্রে তা প্রতিকূলতা বাড়ায়।
আপনি যদি নাট বল্টুর সংযোগগুলোর কথা ভাবেন, সেখানে ধাতব অংশ অনেক লম্বা ব্লেডের একেবারে শেষ প্রান্তে থাকে। ভর এমন জায়গায় কেন্দ্রীভূত হয় যেখানে থাকলে তা সমস্যা তৈরি করতে পারে। অ্যানো পিটারসেন বিভক্ত ব্লেড তৈরি করা সম্ভব কিনা তা খতিয়ে দেখছেন। এর ফলে ব্লেড বেঁকে যেতে পারে, শক্তি উৎপাদন কমে যেতে পারে। আমার মনে হয় এটাই অন্যতম বড় সমস্যা। তাছাড়া এই পুরো প্রক্রিয়ার খরচ এককভাবে তৈরি ব্লেডের থেকে প্রায় 20% বেশি এবং পরিবহনের খরচ মাত্র 5% কম। শুধু খরচই নয়, নির্মাণস্থলে ব্লেড জোড়া দেওয়াও সহজ নয়। কার্যক্ষেত্রে উন্নত মানের কারখানা দরকার এবং সেটা হওয়া উচিত সহজে পরিবহনযোগ্য। অর্থাৎ কারখানার নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে নির্মাণস্থলে এই জিনিসপত্র নিয়ে যাওয়া বেশ কঠিন। এই অতিরিক্ত খরচ এবং প্রযুক্তিগত ঝুঁকির কারণে ডেনমার্কের LM উইন্ড পাওয়ারের মতো ব্লেড প্রস্তুতকারক সংস্থাগুলি জানিয়েছে তারা এখনই খণ্ডিত ব্লেডের ব্যাপারে আশাবাদী নয়। 2020 সাল থেকে বায়ুশক্তি শিল্পের খরচ অনেক বেড়ে গেছে। এর একটি প্রধান উপাদান ইস্পাতের দাম দেখলেই ব্যাপারটি বোঝা যায়। কোভিড মহামারীর পর থেকে ইস্পাতের দাম 50% বেশি বেড়েছে। উড ম্যাকেনজি সংস্থায় দেওয়া তথ্য অনুযায়ী একটি টারবাইন তৈরির খরচ একইভাবে 20 থেকে 40% বেড়েছে। বায়ুশক্তি শিল্প এখন এক ভয়াবহ সংকটের মধ্যে। শুধু ইস্পাতের দামই নয়, অন্যান্য কাঁচামাল, পরিবহন ব্যবস্থা, শ্রমিকের খরচ, বিদ্যুতের দাম, সুদের হার সবই বেড়েছে। অ্যান্ড্রিলিকো উড ম্যাকেনজির বায়ুশক্তি প্রযুক্তির মুখ্য বিশ্লেষক। টারবাইন প্রস্তুতকারক সিমেন্স গামেসের সাথেও তিনি কাজ করেছেন। এর ফলে 2020 থেকে 2024 সালের প্রথমার্ধ পর্যন্ত পশ্চিমের প্রধান প্রস্তুতকারক সংস্থাগুলোর $1200 কোটি বেশি ক্ষতি হয়েছে। নিকেল, ম্যাঙ্গানিজ, তামার মতো অন্যান্য নির্মাণ সামগ্রীর দামও বেড়ে গেছে। একটি বড় সমস্যা হলো বায়ুশক্তি প্রকল্প বাস্তবায়নে অনেক সময় লাগে। অনুমতি পাওয়া, যন্ত্রাংশ তৈরি, টারবাইন বসানো, এতে সব মিলিয়ে কয়েক বছর লেগে যায়। সাম্প্রতিক বদল কিছু প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে এতটাই ক্ষতিগ্রস্ত করেছে যে তারা বায়ুশক্তি প্রকল্প পুরোপুরি বাতিল করছে বা স্থগিত রাখছে। আমরা এই সংকটের শেষ পর্যায়ে পৌঁছাইনি। আমরা এখনো দেখছি যে দুইটি বিষয়ের দাম কমছে না। আগামী 12 থেকে 18 মাসে সেটা কমার আশাও আমরা করছি না। We're getting taller towers, longer blades, higher capacities, and a few other things. This certainly unlocks new areas and potential for wind energy. But the really hard to answer question is how much exactly and how quickly. Because before developing new standards, adjust the supply chains, etc., many industry players will be more focused on getting as much money out of their current technology as they possibly can.